চলো সকলকে ওয়েলকাম, শুরু করে দিই আবার ক্লাস। ঠিক আছে, প্রত্যেকে শুনতে এবং দেখতে পাচ্ছ? বলে ভালো ঝটপট করে। কালকে যারা যারা এসছিলে, ঠিক আছে, তোমরা যদি আমার গ্রুপে যুক্ত থাকো তাহলে দেখতে পাবে তোমাদের গ্রুপের মধ্যে আমি একটা দিয়েছি, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি কালকের সেমিনারে কতগুলো ফটো দিয়ে তোমাদেরকে মানে শেয়ার করে দিয়েছি এবং সেখানে বলেছি যারা যারা গিয়েছিলে, যারা যারা পিকচার যা যা তুলেছো সেগুলোকে একটু ওই যে ফেসবুকের যে আমি লিঙ্কটা দিয়েছি সেখানে ক্লিক করে যে যে ছবি টবিগুলো আছে সেগুলো একটু শেয়ার করে দিও, কারণ এগুলো পরে হারিয়ে যায় না, একটা স্মৃতি। মুর্শিদাবাদে একটা সুন্দর সেমিনার হয়েছিল, তোমার সঙ্গে দেখা হয়েছিল, কারণ যতই হোক আমরা অনলাইনে দেখি, অনলাইনে অভ্যস্ত, সামনাসামনি কখনো দেখা হয় না। তো হয়ে গেছে, দেখা হয়েছে, একটা স্মৃতি রয়ে যাবে একটা জায়গাতে, পরবর্তীকালে গ্যালারি থেকে কোথায় হারিয়ে যাবে। ঠিক আছে, চলো। বেশ বেশ বেশ, যাই আছে তাই পাঠিয়ে দিও, কোনো চাপ নেই। বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই হবেই, এক এক করে হবে সব। চলো, আচ্ছা, আমরা এবার করব যেটা, সেটা হচ্ছে কি করব, পিরিয়ডিক টেবিল পার্ট 2 পড়ব। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, এই সববারের সেমিনারেতেই এই লাস্টে এই মজাটা হয়। জেনারেলি তোমাদের অনেকের ইচ্ছা থাকে কমিউনিকেশন করা, ফটো ফটো তোলা, তো একটা কমিউনিকেশন হয়ে যায়। সেমিনারের উদ্দেশ্যই হচ্ছে এটা, যে তোমাদের সাথে যাতে একবার সাক্ষাৎ হয়ে যায়, একবার বছরে একবার বা কোনো একটা সময়। এবং তোমরা অনেকে দেখতেও পেলে সেখানে যে সেমিনারের মধ্যেই যারা ছিলে তারা হয়তো মানে প্রথম থেকে যদি থেকে থাকো তাহলে দেখতে হবে প্রথমেই দুজন এসছিল যারা অলরেডি মানে সিলেকশন সময়ের অপেক্ষা মাত্র ছিল। মানে একজন গ্রুপ ডিতে অলরেডি চাকরি প্রায় পেয়ে গেছে বললেই চলে, 89 স্কোর করেছে, জাস্ট তার পিইটা বাকি রয়েছে, তাহলে তো এমনি চাকরি পেয়ে যাবে, র স্কোর ওইটা। আর এনটিবিসি একজন ছিল যে সিবিটি 1 ক্র্যাক করেছিল, সিবিটি 2 ক্র্যাক করেছে, টাইপ টেস্ট দিয়ে এসছে, তারপর সে আমাকে বলেছিল যে স্যার সময়ের অপেক্ষা, কলকাতা জোন থেকে ফিল আপ করেছিলাম, 90 স্কোর আছে, হয়ে তো যাবেই। ঠিক আছে, তো যারা ছিলে তারা জানো। এবং কালকে রাতে আমি জেনারেলি ফোনে তো অ্যাজ কোনো রকম কোনো মেসেজ আমি দেখতে পারি না, তো কালকে আমাকে ওই ছেলেটি আমাকে মেসেজ করেছিল যে স্যার এনটিবিসি পাস করেছি, এই দেখো স্যার এনটিবিসি পাস করেছি, আপনার সঙ্গে কথা আছে। ঠিক আছে, দেখে নাও, লেখা আছে। ঠিক আছে, তো এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে তোমার কি একটাই ব্যাপার যে এসছিল, দেখা হলো, কথা হলো, যেখানেই যাবে সেখানেই দেখবে আস্তে আস্তে সিলেকশন বেড়ে যাচ্ছে। আগে পরীক্ষা হতো না, সিলেকশন ছিল না, এখন পরীক্ষা হচ্ছে, সিলেকশন থাকবে, এটাই ব্যাপার। চলো লেটস স্টার্ট। আমাদের পরের জিনিস, তারা কিন্তু হাতি ঘোড়া কিছু পড়েনি, এইভাবেই পড়াশোনা করেছে, এইভাবেই চাকরি পেয়েছে, শুধু কনসিস্টেন্টলি লেগেছিল, এটাই হচ্ছে ব্যাপার। চলো, পিরিয়ডিক টেবিল পার্ট 2 আমরা এখন পড়ব। প্রত্যেককে বলে রাখছি, যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। কেন যুক্ত হবে, তার কারণ আমি ওইখানে তোমাদেরকে প্রত্যেকদিন 3টে করে পেপার দিই, একটা আনন্দবাজার, একটা ইন্ডিয়ান এক্সপ্রেস, একটা দা হিন্দু। এইটা তোমাদের পড়ার খুব দরকার রয়েছে, যে যে টপিকগুলো সেদিন এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো তুমি এক নজরে দেখে নিতে পারবে, কারণ প্রত্যেকের সেই আর্থিক স্বাচ্ছল্য থাকে না যে প্রত্যেকদিন 3টে করে পেপার কিনবে। দা হিন্দুর মানে দামি প্রায় 10 থেকে 15 টাকা, বিভিন্ন জায়গা থেকে ভ্যারি করে, এবং সেটা তুমি পাবেও না নিজের কাছে, একদম ই পেপার তোমাকে আমি দিয়ে দিই। প্রত্যেক মাসে আমি চেষ্টা করি অ্যাচিভার্স বা তোমার হচ্ছে প্রতিক্রিয়া দর্পণ, এইগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া, সেখান থেকে তুমি সেগুলোকে ডাউনলোড করে পড়ে নিতে পারবে। তো ইচ অ্যান্ড এভরিথিং এগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি দিয়ে দিই,
তো সেই জন্য প্রত্যেককে বলছি যুক্ত হয়ে যেও, ওইখান থেকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। জাস্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করবে প্যানাসিয়া অফ সায়েন্স বাই সুদীপ্ত স্যার, ঠিক আছে? তুমি এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। আর ওইখানেই আমি এর আগে পর্যন্ত যতগুলো পিডিএফ দিয়েছি, যে যে ক্লাস হয়েছে সেই লিঙ্ক সবকিছু যা যা দেওয়া আছে এখনো পর্যন্ত সব পেয়ে যাবে। যুক্ত হয়ে যাও, এখান থেকে দেখে নিতে পারবে। চলো, হ্যাঁ 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 এসছিল তো আগের দিন, মানে কিছুদিন আগেই এসছিল, যে চোখে দেখতে পেত না, কানে শুনতে পেত না, কালনা থেকে এসছিল ছেলেটি। তো ব্যাপারটা এটাই, ইচ্ছা, আর কিছু না। চলো এবার আমরা পড়াশোনা করি, অনেক আমাদের এনার্জি চলে আসছে, এইসব জিনিসপত্র শুনলে আরো এনার্জি চলে আসে। এবার শোনো, আমরা এটা এখন পড়বো। কি পড়বো দেখো, সবার প্রথমে তোমাকে বলবো গ্রুপ নাম্বার 1 কে আর গ্রুপ নাম্বার 2 কে। স্যার কি ব্যাপারটা? গ্রুপ নাম্বার 1 যেটা রয়েছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালকালি মেটাল। কি বললাম? গ্রুপ নাম্বার 1 কে আমরা বলে থাকি হচ্ছে অ্যালকালি মেটাল। ওকে। গ্রুপ 2 টাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। তো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুটো এলিমেন্ট গুলো যা যা আছে সেগুলোকে আমরা এই দুটো নামে চিহ্নিত করে থাকি। কি ব্যাপারটা একটু বলি। দেখো, ব্যাপারটা হচ্ছে, কোথায় গেল, এই যে দেখো, এইটা হচ্ছে তোমাদের পিরিয়ডিক টেবিল একটা, ঠিক আছে? আমি এই পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে গ্রুপ 1। তোমাকে কি বললাম? গ্রুপ গুলো দেখতে কি হবে? এভাবে দেখতে বললাম, 1 2 3 4 5 6 7 8 12 13 15 17 18, ঠিক আছে? এভাবে দেখতে। এখানে 1 নাম্বার গ্রুপে কে কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ নাম্বার 2 তে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এইগুলো আছে। তো এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকালি মেটাল, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। বোঝা গেল? এই দুটো আমি তোমাকে বললাম। চলো এরকম করে 13 নাম্বার গ্রুপ, 14 নাম্বার গ্রুপ, 15 নাম্বার গ্রুপ, 16 নাম্বার গ্রুপ, 17 নাম্বার গ্রুপ, 18 নাম্বার গ্রুপ, এই প্রত্যেকের এক একটা আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? কি নাম সেটা একটু দেখে নিই। দেখো বলে রাখি, গ্রুপ নাম্বার 18, চলো গ্রুপ 15 থেকে শুরু করি। গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 18, ঠিক আছে? দেখো গ্রুপ নাম্বার 15 যেটা রয়েছে, এই গ্রুপ নাম্বার 15 কে আমরা বলে থাকি হচ্ছে নিকটোজেন গ্রুপ। কি বললাম? নিকটোজেন গ্রুপ। মানে যেখানে নাইট্রোজেন আছে। বোঝা গেল? তাহলে কি বললাম? গ্রুপ নাম্বার 15 কে আমরা নিকটোজেন গ্রুপ বলে উল্লেখ করে থাকি, যেখানে নাইট্রোজেন রয়েছে। চলো নেক্সট হচ্ছে গ্রুপ নাম্বার 16, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে চালকোজেন গ্রুপ। এগুলো এক একটা গ্রুপের নাম, জিজ্ঞেস করতে পারে চালকোজেন গ্রুপ কোনটা। নেক্সট হচ্ছে হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 17। আর গ্রুপ নাম্বার 18 যেটা রয়েছে সেটা হচ্ছে ইনার্ট। এই ইনার্টকে আমি কি বললাম? নোবেল গ্যাসও বললাম।
এবার শোনো, এই যে তোমাকে গ্রুপগুলোর নাম বললাম, এই প্রত্যেকটা জিনিসকে তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার এই যে গ্রুপ নাম্বার 1 আর গ্রুপ নাম্বার 2, এখানে যতগুলো এলিমেন্ট আছে, তোমাকে আমি দেখালাম এলিমেন্ট কি করে দেখতে হয়, যতগুলো এলিমেন্ট আছে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে এস ব্লক এলিমেন্ট। স্যার মানে কি? মানে হচ্ছে তুমি প্রথমে কি দেখেছিলে, এস ব্লক মানে 1s আছে, 2s আছে, তোমার হচ্ছে 3s আছে, 4s আছে, 5s আছে, এরকম এস রয়েছে। তো এখানে যতগুলো এলিমেন্ট আছে তাদের শেষটা এস ব্লকে গিয়ে হচ্ছে, সেই জন্য এগুলোকে আমরা এস ব্লক এলিমেন্ট বলে থাকি। বোঝা গেল? চলো নেক্সট যদি বলি যে পি ব্লক এলিমেন্ট কোনটা, দেখো এখানে যতগুলো গ্রুপ আছে, গ্রুপ নাম্বার 15, 16, 17, 18, এবং এর সঙ্গে তুমি গ্রুপ নাম্বার 13 এবং 14 এই দুটোকেও যদি যোগ করে দাও, তাহলে এই টোটাল যতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে পি ব্লক এলিমেন্ট। বলে থাকবে, বোঝা গেল? তাহলে কোনটাকে এস ব্লক বলে কোনটাকে পি ব্লক বলে আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো। এবার একটা গেল এস ব্লক, একটা গেল পি ব্লক। এস আর পি হয়ে যাওয়ার পর দেখো মাঝে পড়ে রয়েছে কি, ডি আর এফ। তাহলে ডি কোনগুলো স্যার? দেখো তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম বাঁ দিকটা করে নিয়ে গিয়ে ডান দিকে চলে গেছিলাম, মাঝখানে 3 থেকে 12 ফাঁকা ছিল। তো গ্রুপ নাম্বার 3 থেকে 12 পর্যন্ত এই যে যতগুলো গ্রুপ আছে সেটাকে আমি বলে থাকি হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। কি বললাম? ডি ব্লক এলিমেন্টস। ওকে, আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। কাকে এফ ব্লক এলিমেন্ট বলে সেটা যদি তোমাকে বলা হয়, মাথায় রাখবে 58 থেকে 71 অ্যাটমিক নাম্বার এবং 90 থেকে 103 এখানে যতগুলো এলিমেন্ট আছে তাদেরকে আমরা এফ ব্লক এলিমেন্ট বলে থাকি। স্যার কিছুই বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে দিন টেবিল থেকে। আমি বলছি, দেখো আমি এটা লিখে নিলাম ফার্স্টে তোমাকে বোঝাবার সুবিধার জন্য। এভাবে জিনিসটা বলছি, দেখো এইটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল, এটা আমি দেখে নিয়েছি। এবার তুমি যদি দেখো এখানে আমি কি বলেছি, ভাই 1 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার গ্রুপ এই দুটোকে আমি বললাম এস ব্লক, তাই তো? তাহলে এই যে টোটাল জায়গাটা রয়েছে, এই যে টোটাল জায়গাটা রয়েছে এইটা হলো কি, এখানে যতগুলো এলিমেন্ট আছে তারা এস ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। ওকে, চলো 13 থেকে 18 এই প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম আমি তোমাকে বলে দিয়েছি, বাট আমি তোমাকে এখানে দেখাচ্ছি এখানে যতগুলো এলিমেন্ট আছে এরা প্রত্যেকে পি ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, 3 থেকে আপ টু 12 এই যে টোটাল জায়গাটা আছে এটা ডি ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে স্যার এফ কোনটা? দেখো এই যে পিরিয়ডিক টেবিলটা রয়েছে এখানে তুমি যদি এখানে সবগুলোকে দেখো, সব দেখবে একটা একটা করে সংকেত দিয়ে বোঝানো আছে, কিন্তু দুটো জায়গা ফাঁকা আছে। লক্ষ্য করেছো কি? এই জায়গাটা আর এই জায়গাটা, এই যে ফাঁকা আছে এটার পেছনে কারণটা হচ্ছে এখানে একসঙ্গে অনেক কটা এলিমেন্টকে বসানোর কথা ছিল, বাট এখানে বসানো যাচ্ছিল না। যেহেতু বসানো যাচ্ছিল না তাই দেখো এখানে 56 হয়েছে, তারপর এখানে 72 হয়েছে, মানে মাঝখানে 57 থেকে 71 যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। 57, 58, 59, 60 এরকম করে করতে করতে 71 পর্যন্ত গেছে। অন্যদিকে
79 থেকে 103 পর্যন্ত এইটা ফাঁকা, কারণ তার আগে রয়েছে রেডিয়াম যেটা তোমার হচ্ছে 88, আর এদিকে তোমার হচ্ছে তোমার গিয়ে আরএফ যেটা 104। তার মানে 89 থেকে 103 ফাঁকা। তো 89 থেকে 103 তোমার হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি। এবার যেহেতু 57 নাম্বার এলিমেন্টটা এখানেই বসে থাকার কথা, কিন্তু আমাকে যেহেতু এটা 57 নাম্বার এলিমেন্টের মধ্যেই এ পড়ছে বোঝানো হচ্ছে, তাই আমি একে বার করে এনে এখানে 57 বসিয়েছি। বাট অ্যাকচুয়ালি ঘরটা কার? এল এর তো, ল্যান্থানিয়ামের তো। আরে ভাই যদি আমি এখানে 57 নাম্বারটা বসিয়ে দিই, 58 থেকে আমি এখানে কাউন্ট করব, কারণ 58 থেকে জিনিসপত্রগুলো এখানে বসানোর জায়গা নেই, বাট 57 তো বসানোর জায়গা রয়েছে। সেই জন্য আমি এখানে এটাকে পরে বোঝানোর সুবিধার জন্য আমি এখানে বাইরে এখানে রেখে দিয়েছি। সেম গল্প এখানেও, যে 89 নাম্বার যে এলিমেন্টটা রয়েছে তার নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম, এসি। বাট এই এসি এখানে বসার জায়গা রয়েছে, এসির পর বাকিগুলো থোরিয়াম থেকে তোমার হচ্ছে লরেন্সিয়াম, এগুলো বসানোর জায়গা নেই। কিন্তু এসির মধ্যে যেহেতু এরা পড়ছে, তাই এদেরকে দেখানোর জন্য, বোঝানোর সুবিধার জন্য একে আমি বাইরে এনে রেখেছি। সেই জন্য মাথায় রাখবে সব সময় যে এই যে ল্যান্থেনিয়াম এবং অ্যাক্টিনিয়াম এই দুটো কিন্তু যেহেতু এদের বসানোর জায়গা ছিল, তাই এরা কিন্তু ডি ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে এফ ব্লক কোনটা? এফ ব্লক হচ্ছে এর পরের গুলো, মানে 58 থেকে আপ টু তোমার হচ্ছে 71, এবং 90 থেকে আপ টু তোমার হচ্ছে লরেন্সিয়াম এলআর, এইটাকে আমরা বলবো হচ্ছে এ ব্লক এলিমেন্ট। ক্লিয়ার প্রত্যেকের কাছে? কোনটাকে এস বলে, কোনটাকে পি বলে, কোনটাকে ডি বলে, কোনটাকে এফ বলে, আশা করি এইটুকুর মধ্যে কারোর কোনো প্রবলেম নেই। পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল একদম। তো এইটা হচ্ছে যেহেতু এল দিয়ে শুরু হচ্ছে, তাই এই গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে ল্যান্থানয়েড সিরিজ। আর এটা যেহেতু অ্যাক্টিনিয়াম দিয়ে শুরু হচ্ছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিনয়েড সিরিজ। ঠিক আছে? ওকে, আমি যা যা বললাম এই পুরো জিনিসটাই তোমার দেখো এইখানে আমি লিখে দিলাম। দেখো আমি প্রথমেই বলেছি 1 আর 2 আলাদা আলাদা নাম আছে, সেগুলোকে লিখে দিয়েছি, এটা পরের বিষয়। 1 আর 2 কে আমি এস ব্লক বলেছি, 13, 14, 15, 16, 17, 18 কে আমরা পি ব্লক বলেছি, 3 থেকে 12 পর্যন্ত মানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলোকে আমরা ডি ব্লক বলেছি। আর কি বলেছি? 58 থেকে 71। দেখো 58 থেকে 71 কোথায় আছে? এই যে সেরিয়াম থেকে তোমার হচ্ছে আপ টু হচ্ছে লুটেনিয়াম, 58 থেকে 71। আর এইদিকে যদি বলি থোরিয়াম থেকে আপ টু লরেন্সিয়াম এতদূর পর্যন্ত 90 থেকে আপ টু 103, দেখো এইটা রয়েছে। তো এই যে জায়গাটা রয়েছে এটাকে আমরা এফ ব্লক এলিমেন্ট বলছি। এই জিনিসটাই যেটা বললাম সেটা এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে। বোঝা গেল? এবার আমি কি লিখছিলাম, হাতির মাথা ছাতার মাথা কিছুই বুঝতে পারছিলাম না। এবার আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো কাকে কি বলছি। বোঝা গেল? চলো এবার শোনো, আমি যে এখানে আমি 1, 2, 3, 4, 5, এখানে দেখো 57 পর 58, 59, 60, 61, 62, বা এখানে 90, 91, 92, 93 এরকম করে যে এলিমেন্ট গুলো বসানো আছে, এগুলো কি অ্যাকচুয়ালি? এগুলো আর কিচ্ছু না, এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার। তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই, 58 হচ্ছে সিরিয়াম, সিই। ঠিক আছে? তো এইগুলো যেটা বললাম, এই যে 58 বা 59 এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কি স্যার পুরো মুখস্থ করতে হবে? একজন লিখেছে না, পুরো মুখস্থ করার দরকার নেই, কেবলমাত্র 1 থেকে 30 পর্যন্ত করবে। মনে করে দেখো আমি প্রথম দিন থেকে বলে আসছি, 1 থেকে 30 পর্যন্ত তোমার মৌলগুলোকে পর পর মনে রাখতে হবেই হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না এইগুলো যদি মনে রাখো। বাট যদি না মনে রাখো তাহলে সব শেষ হয়ে যাবে, কারণ সবকিছু এর উপর ডিপেন্ডেন্ট। মুখস্থ করতে হবে, তুমি চাইলে অন্য কোনো ট্রিক্স ইউটিউবে হাজারো একটা আছে দেখে নাও, বাট তোমাকে মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। বোঝা গেল? এবার শোনো, 1 থেকে 30 পর্যন্ত কি করে মনে করবে? দেখো 1 এ রয়েছে হাইড্রোজেন, 2 এ রয়েছে হিলিয়াম,
3-এ রয়েছে লিথিয়াম, 4-এ রয়েছে বেরিলিয়াম, 5-এ রয়েছে বোরন, 6-এ রয়েছে তোমার গিয়ে কার্বন। এরকম করে তোমার হচ্ছে দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই জিঙ্ক হচ্ছে তোমার গিয়ে আপ টু। ঠিক আছে, তো একদম লিখে রাখবে 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্ট গুলো পর 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 মনে থাকবে। ওকে, কোয়েশ্চেন কিরম আসে? কোয়েশ্চেন অনেক টাইপের আসে। আমি যা যা তোমাদেরকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বললাম সেগুলো তো পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে, সেটা আমি আগে বলেই দিয়েছি কিরম আসবে। এখান থেকে কিরকম প্রশ্ন পরীক্ষাতে আসবে? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে এস ব্লক এলিমেন্ট কোনটা, পি ব্লক এলিমেন্ট কোনটা। দেখো এস ব্লক এলিমেন্ট বলতে তোমাকে যদি বলে নিচের 4টের মধ্যে কোনটা, এবং তোমাকে যদি বলে লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তোমার হচ্ছে নিকেল, তুমি কি বলবে? তুমি পরিষ্কার বলবে লিথিয়াম। এইটাই তো গল্প না, এইটাই তো ব্যাপার। তো এইগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে। না, কোয়েশ্চেন 1 থেকে 30 পর্যন্তই দেবে, ঠিক আছে, তার বেশি অ্যাসাস তোমাদের লাগে না। এবার শোনো কতকগুলো কথা। যেমন তোমাকে আমি যখন নন মেটাল মেটাল পড়িয়েছি সেখানে কতকগুলো জিনিস এক্সট্রা করে আমি উল্লেখ করেছি, সেইগুলোকে তোমাকে একটু দেখে রাখতে হবে। সেগুলো যা 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 জিনিসপত্র মনে রাখার দরকার সেটা তখন বলে দিয়েছি। বাট ইনিশিয়াল স্টেজে তোমাকে 1 থেকে 30 পর্যন্ত মনে রাখতেই হবে পর পর পর। এখানে কোন রকম কোনো গল্প নেই যে স্যার আমি কি পড়বো এটা, স্যার আমি কি 1 থেকে 20 পর্যন্ত পড়লে হবে, হবে না। তুমি আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে একটা এক্সাম ক্র্যাক করতে চাইছো যেখানে 1 কোটির ওপর ফর্ম ফিল আপ হয়, 1.5 কোটির কাছাকাছি ফর্ম ফিল আপ হয়, সেখানে অন্য কিছু হবে না, এইসব ফাঁকিবাজি করলে হবে না। চাকরি তখনই হবে যখন প্রত্যেকটা কথা মেনে চলবে। ঠিক আছে, তো প্রত্যেককে বলে রাখলাম এগুলো কিন্তু অতি অবশ্যই দেখবে। মেটাল নন মেটাল হয়নি কোথায় বলছি গো, আমি প্রথম দিন থেকে তোমাদেরকে বলে আসছি ভিডিও কোর্সটা দেখো, ভিডিও কোর্সটা দেখো, সেখানে মেটাল নন মেটাল সব বলে দেওয়া আছে। চলো এবার আরো আমি এগোই, এগোতে এগোতে তোমাদের জিনিসপত্রগুলো ক্লিয়ার হবে আরো বেশি। ঠিক আছে, কোয়েশ্চেন তোমাদেরকে আমি কি বলেছি, কোয়েশ্চেন তোমাদেরকে আমি এখন প্রথমত ইনিশিয়াল স্টেজে বলে দিচ্ছি, কিন্তু তুমি আরো জিনিসপত্র বুঝতে পারবে যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবে। আমি তোমাদেরকে কি বলেছিলাম, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলে যাবে, সেখানে তোমাদের আমি একটা আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি। সেই প্লেলিস্ট পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। 1 লাখ স্টুডেন্ট এক্সাম দেবে নয়, 1 কোটি, 1 কোটি, লাখের কোনো গল্প নেই। ঠিক আছে, 1.5 লাখ ছেলে তোমাদের কম্পিটিটর আমার এখান থেকেই ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 1 লাখ নয়, 1 কোটি, 1.5 কোটি। লাখ হলে তো গল্প হয়েই যেত। তাদের মধ্যে ওরা সিলেকশন পেয়েছে, সেমিনারে এসেছিল দেখতে পেয়েছিলে, তারা কি ভগবান নাকি? চলো আচ্ছা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই কি হলো, যা বাবা, এবার দেখো, দেখতে পাচ্ছ, এবার দেখতে হবে আশা করি। দেখো এই যে চ্যানেলটা আছে না, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এখানে তোমরা প্রত্যেকে দেখবে প্লেলিস্ট সেকশনে চলে যাবে, যাবে গিয়ে এই দেখো তোমাদের ম্যারাথনের একটা প্লেলিস্ট করে দিয়েছি,
রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লেলিস্ট বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করলেই পেয়ে যাবে ইউটিউবে গিয়ে। ফুল প্লেলিস্ট খুলবে, দেখে নাও। কিছুদিন আগে তোমাদেরকে আমি আরআরবি গ্রুপ ডিতে 101টা শিফটে ফিজিক্স থেকে যতগুলো প্রশ্ন পরীক্ষাতে এসছে, টোটাল 1710টা কোয়েশ্চেন এসছে, তার মধ্যে প্রথম 500টা আমি করিয়েছি। পরের 500টা আমি করাবো হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ঠিক আগে, সেখানে তোমাদের টোটাল ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে। তারপরের 500টা আমি করাবো হচ্ছে গ্রুপ ডির ঠিক আগে, দেখবে তোমাদের টোটাল 1710 খানা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। তো এইটা হচ্ছে সেরকম জায়গা। একটা পার্টিকুলার ম্যারাথনের মধ্যে 500 বেশি আমি করাতে পারবো না, কারণ দেখো একটা 500 খানা কোয়েশ্চেন করাতে আমার 9 ঘন্টা 1 মিনিট লেগে গেছে, টাইম লাগে। নেক্সট হচ্ছে 6.5 ঘন্টার একটা প্লেলিস্ট, যেখানে আমি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের 57টা শিফটের কোয়েশ্চেন করিয়েছি। নেক্সট হচ্ছে 4.5 ঘন্টার একটা ভিডিও, যেখানে আমি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 47টা শিফটে যতগুলো কোয়েশ্চেন এসছে সব সায়েন্সের কোয়েশ্চেন করিয়ে দিয়েছি। তো আমি যা যা করিয়ে দিয়েছি এবং যা যা পরবর্তীকালে আমি ম্যারাথনের মধ্যে করাবো প্রিভিয়াস এর কোয়েশ্চেন হিসাবে, সব এই প্লেলিস্টের মধ্যে অ্যাড হতে থাকবে। তো এই প্লেলিস্টটা প্রত্যেকে নিজের কাছে সেভ করে রাখো, এই প্লেলিস্টটাকেও হারিয়ে ফেলো না। তোমার কাছে একটা অমূল্য সম্পদ হবে, কারণ পরীক্ষাতে এইগুলোই আসবে। পিডিএফ পেতে গেলে আমি তোমাদেরকে আগেও বললাম 500 পিডিএফ আমি অলরেডি দিয়ে দিয়েছি। টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও প্যানাসিয়া অফ সায়েন্স বাই সুদীপ্ত স্যার, পেয়ে যাবে। সেখানে আমি পিডিএফ 500টারও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, চলো। সেখানে প্রথমত তুমি এখন কনসেপ্ট বিল করছো, তুমি ওইখানে গিয়ে কি কি পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, তোমার লেভেলের কোয়েশ্চেন আসছে কিনা, তুমি সেটা করতে গিয়ে এরকমও দেখবে যে তোমার মোটামুটি 93 থেকে 4% কোয়েশ্চেন কমন এসছে। 93 থেকে 4 বললাম, মানে 7 থেকে 8% কমন আসেনি। সেগুলো কোথা থেকে আসবে? এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে গেলে আসবে। তারপরেও তোমার দেখবে 98% কমন আসবে, বাকি 2% আসবে না। কারণ বাকি 2% কোথা থেকে দেবে কেউ জানে না। বাকি 2% তোমার কম্পিটিশনের মধ্যে আসবেই না, তার কারণ বাকি 2% তুমি পারছো না, গোটা অল ইন্ডিয়া কেউ পারবে না, তো সেটা তোমার কম্পিটিশনের মধ্যে আসছেই না। বাট 98% তোমাকে পারতে হবে, তবে তুমি কম্পিটিশনে টিকে থাকবে। বুঝতে পারলে? এইটা হচ্ছে গল্প, এটাই হচ্ছে কম্পিটিশনের মার্কেট। এবং আমি তোমাকে যে যে জিনিসপত্রগুলো বলছি, এই জিনিসপত্রগুলোকে ফলো করো, সায়েন্সে তোমাকে কেউ আটকাতে পারবে না। যারা ছিল তারা এটা ফলো করে সিলেকশন পাচ্ছে, তোমরা কালকে গিয়ে দেখেও এসছো। যারা তোমার হচ্ছে মানে বেশি কিছু নিজেদের মতো করে করতে গেছে, তারা কিছুই করতে পারেনি। আমি আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেরে নিই। আমি যখন ফিজিক্সের এই যে 500টা কোশ্চেন করিয়েছি, এর মধ্যে মেকানিক্স পুরো কমপ্লিট করে দিয়েছি। টোটাল গ্রুপ ডিতে 101টা শিফটের মধ্যে টোটাল 416টা মেকানিক্স এসেছিল। সেখানে যতগুলো তোমার হচ্ছে ম্যাথ এসেছিল, যতগুলো কনসেপ্টের কোশ্চেন এসেছিল, সব আমি করিয়ে দিয়েছি ভাই, একটা কোশ্চেন বাদ দিইনি। বলো আর কি চাই তোমার? সব করে দিয়েছি ভাই। যে ছেলেগুলো এসছিল গ্রুপ ডি বলছে 25-এ স্যার 25 পেয়েছি, মনে হচ্ছে যদি সায়েন্সের কোশ্চেনই গোটা কোশ্চেনটা থাকতো, কোশ্চেন পেপারটা থাকতো, আমি 100 হয়তো 100ই পেয়ে যেতাম। যা করিয়েছেন সব কমন এসছে, একটা কোশ্চেন বাইরে থেকে আসেনি। বলো কি বলবে এবার? এস ব্লক হচ্ছে 1 থেকে গ্রুপ নাম্বার 1 আর গ্রুপ নাম্বার 2, ওইগুলোকে গ্রুপ নাম্বার হিসেবে ভাবো, আর এই এফ ব্লকটাকে তুমি নাম্বার হিসেবে ভাবো, অ্যাটমিক নাম্বার হিসাবে। বোঝা গেল? নালে গন্ডগোল করবে, গুড়িয়ে ফেলবে। চলো পরের গল্প, পরের কথা এবার শোনো। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা 2019-এ গ্রুপ ডিতে কোয়েশ্চেনে ভরিয়ে দিয়েছিল।
বাঁ দিক থেকে ডান দিকে গেলে ভ্যালেন্স সেল বাড়বে নাকি কমবে? বাঁ দিক থেকে ডান দিকে গেলে ভ্যালেন্সি বাড়বে নাকি কমবে? ওপর থেকে নিচে গেলে আয়োনাইজেশন পাওয়ার বাড়বে নাকি কমবে? এই সমস্ত ভুলভাল জিনিসপত্র তোমাদের দিয়ে ভরিয়ে দিয়েছিল। তো আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এখন এই ক্লাসটা ভালো করে মন দিয়ে শোনো এবং পড়ো, এগুলো তোমাকে আগে মুখস্থ করতে হতো, বাট এখন মুখস্থ করার প্রয়োজন পড়বে না, কারণ আমি তোমাকে প্রপার টেকনিক দেখাবো। এই টেকনিক দিয়ে তুমি নিজেই বার করে দিতে পারবে। বোঝা গেল? চলো দেখে নাও এবার। এবার আমি তোমাকে দুটো জিনিস বলছি, খুব ভালো করে মন দিয়ে কনসেন্ট্রেট হয়ে যাও যে পার্টটা বলছি সেই পার্টটার মধ্যে। শেষ নয়, শেষ হয়েও হইল না, শেষ হয় না, শেষ হয় না, এরপর আরো ক্লাস আছে। চলো, অ্যালং দ্য পিরিয়ড মানে কি? পিরিয়ড ওয়াইজ আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কি পাবো, কি ব্যাপার, আমি সেগুলো তোমাকে আমি বলবো এখন। ঠিক আছে, দেখো, সবার প্রথম কথা সেটা হচ্ছে আমাকে এটা করতে গেলে আমাকে কতকগুলো এলিমেন্টকে ফার্স্টে ধরে নিতে হবে। দেখো, পিরিয়ড ওয়াইজ ধরতে গেলে কি ধরতে পারি? পিরিয়ড ওয়াইজ যদি আমাকে ধরতে হয় তাহলে আমি কাকে ধরতে পারি? সবচেয়ে ছোটগুলো কি ধরবো? কি হলো রে ভাই? চলো এটাই মুছে দিই, এটা তোমার আর কোনো কাজে লাগবে না। ও বাবা, মোছাও যাবে না। ঠিক আছে, চলো পিরিয়ড ওয়াইজ ধরছি। কাকে ধরবো? ছোটগুলোকে ধরি। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই চারটেকে ধরছি। ঠিক আছে, এই চারটেকে ধরলে অনেক ছোট ধরা হচ্ছে। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, 5, 6, 7, 8 লিখে নি। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, 5, 6, 7, 8। ঠিক আছে, এইবার আমি এদের তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাবো। কিরকম ব্যাপারটা দেখো খুব ভালো করে মন দিয়ে। যদি আমি তোমাকে বলি যে ভাই এখানে 5 আছে, মানে কি এর অ্যাটমিক নাম্বার 5, মানে এর প্রোটন নাম্বার 5, এর মাথায় কোনো প্লাস বা মাইনাস নেই, মানে এর ইলেকট্রন নাম্বারও 5 বলতে পারি? পারি বলতে, আমরা পড়ে এসেছি অলরেডি। যদি পারি তাহলে আমাকে বলো এবার আমি সেলের রেসপেক্টে কিভাবে লিখতে পারি? ভাই কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 3টে ইলেকট্রন, 2 আর 3 5 হয়ে যাচ্ছে, হয়ে গেল। চলো পরেরটা, কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 4টে ইলেকট্রন, 2 আর 4 6 হয়ে যাচ্ছে, একদম ঠিক আছে। কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 5টে ইলেকট্রন, 2 আর 5 7 হয়ে যাচ্ছে। কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 6টা ইলেকট্রন, 6 আর 2 8 হয়ে যাচ্ছে, হচ্ছে। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো তুমি আমাকে বলো ভাই এদের প্রত্যেকের ক্ষেত্রে ভ্যালেন্স সেল কি আছে? এল 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 এল। ভাই ভ্যালেন্স সেল মানে কি? যেটা সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ কক্ষপথকে আমি ভ্যালেন্স সেল বলতে পারি। তো ভ্যালেন্স সেলকে আমি কি বলতে পারি? ভাই এল 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 রয়েছে, তার মানে এরা প্রত্যেকে কি সেফ, তাই তো? তাহলে আমি পরিষ্কারভাবে এখান থেকে উল্লেখ করতে পারি ভাই যে এখানে যদি পিরিয়ড ওয়াইজ বাদিক থেকে ডান দিকে যাই তাহলে ভ্যালেন্স সেল কি হচ্ছে ভাই? ফিক্সড হয়ে যাচ্ছে, ফিক্সড বলতে পারি।
যদি তোমাকে বলি ভ্যালেন্স ইলেকট্রন কি হচ্ছে, দেখো প্রথমে 3 ছিল, তারপর 4, তারপর 5, তারপর 6, মানে একটা করে বাড়ছে। বলতে পারি বাবা? পারি বলতে? তাহলে এখানে হবে একটা করে বাড়ছে। তার মানে গল্পটা হচ্ছে এখানে এটাই যে যতই তুমি পিরিয়ড ওয়াইজ বাঁ দিক থেকে ডান দিকে যাও, তোমার এখানে এই জিনিসটাই ফিক্স থাকবে। ভ্যালেন্স সেল ফিক্সড হবে, ভ্যালেন্স ইলেকট্রন একটা করে বাড়বে। পুরোপুরি ক্লিয়ার প্রত্যেকের কাছে এই জায়গাটা? আমি কি করে আসছে সেটা তোমাকে দেখিয়ে দিলাম, বাট এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। জীবনে কখনো এটা ভুলবে না, কারণ এর উপরই সব গোটা পিরিয়ডিক টেবিল দাঁড়িয়ে রয়েছে। ওকে, চলো আমি পিরিয়ডিক টেবিলটা বুঝে গেলাম ভাই। পিরিয়ডিক টেবিলের মধ্যে পিরিয়ড ওয়াইজ বুঝলাম, মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বুঝলাম কি হয়, ওপর থেকে নিচে গেলে বা নিচে থেকে উপরে গেলেও কিছু একটা হয় নিশ্চয়ই, যেগুলোকে আমরা কি বলতে কি গ্রুপ ওয়াইজ। তাহলে চলো পরেরটা আমরা দেখে নিই, অ্যালং দা গ্রুপ কি হচ্ছে। কি বললাম? এবার আমি দেখবো যেটা, সেটা হচ্ছে অ্যালং দা গ্রুপ কি হচ্ছে একবার দেখবো। চলো দেখে নিই প্রত্যেকে অ্যালং দা গ্রুপ কি হচ্ছে। ভাই অ্যালং দা গ্রুপ যদি বলি মানে ওপর থেকে নিচের দিকে যাচ্ছে যদি বলি, তার মানে আমি সেখানে কি বলতে পারি গো, সেখানে আমি আবারও ছোট ছোট কিছু এলিমেন্টকে ধরবো। ভাই অ্যালং দা গ্রুপ আমি ছোট ছোট এলিমেন্ট কি পাচ্ছি, সবার প্রথমে হাইড্রোজেন আছে, তারপরে রয়েছে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম আছে। তো চলো লিখে নি। সবার প্রথম কে আছে? হাইড্রোজেন আছে H1, তারপরে কে আছে? সোডিয়াম আছে 11, পটাশিয়াম আছে 19, আছে আছে প্রত্যেকের কাছে। বাট এর মাঝখানে আরেকজনও আছে, এর মাঝখানে আছে তোমার গিয়ে লিথিয়াম, তাই লিথিয়ামটাও লিখে নি। হাইড্রোজেন লিথিয়াম 3, সোডিয়াম 11, চলো পটাশিয়াম পর্যন্ত লিখেছিলাম, মানে পটাশিয়ামটাও লিখে নি 19। লিখে ফেললাম প্রত্যেকে, আশা করি এইটুকুর মধ্যে কারোর কোনো সমস্যা নেই। লিখে ফেললাম ভাই। লিখে নিয়েছি যখন, তখন তো এর ইলেকট্রন বিন্যাসটা আমাকে বার করতে হবে, কারণ এইটার ইলেকট্রন বিন্যাসটাই আমার বার করাটা মেন উদ্দেশ্য, তাই তো? দেখে নি একবার প্রত্যেকে। যদি আমি ইলেকট্রন বিন্যাসটা লিখি ভাই, আমাকে একটু বলো আমি কিভাবে লিখতে পারি। ভাই হাইড্রোজেন বলেছে একটা, তার মানে আমি বলতে পারি এখানে কে কক্ষপথে একটা ইলেকট্রন আছে। 3 বলছে, মানে আমি বলতে পারি কে কক্ষপথে 2টো ইলেকট্রন আর এল কক্ষপথে একটা ইলেকট্রন। বলতে পারি কি পারি না? পারি বলতে। চলো সোডিয়ামে যদি 11 বলি, কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে 8টা ইলেকট্রন, এম কক্ষপথে একটা ইলেকট্রন। বলতে পারি? পারি বলতে। চলো পরেরটা, কে 19 আছে, কে কক্ষপথে 2টো ইলেকট্রন, এল এ 8টা, এম এ 8টা, এন এ একটা। হলো হলো প্রত্যেকের? দেখতে পাচ্ছ প্রত্যেকে আমরা এইভাবে লিখতে পাচ্ছি তো? এইবার তোমরা আমাকে বলো ভাই, এখান থেকে আমি কি জানতে পারলাম? কি জানতে পারলাম? আমি জানতে পারলাম ভাই গ্রুপ মানে হচ্ছে ওপর থেকে নিচে যেতে হয়। অ্যালং দা গ্রুপ যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে আমি পরিষ্কার বলতে পারি যে ভ্যালেন্স সেল কি হচ্ছে, যদি ওপর থেকে নিয়ে যাই, ভ্যালেন্স সেল কি হচ্ছে ভাই, প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি ভ্যালেন্স সেল একটা করে বাড়ছে, তাই নয় কি ভাই? প্রথমে ভ্যালেন্স সেল কে ছিল, পরে ভ্যালেন্স সেল এল হলো, তারপরে ভ্যালেন্স সেল এম হলো, তারপরে ভ্যালেন্স সেল এন হলো, তার মানে ভ্যালেন্স সেল একটা করে বাড়ছে। চলো বলতে পারলাম। এবার যদি বলা হয় যে ভ্যালেন্স ইলেকট্রন, ভাই কি বলতে পারি? ভ্যালেন্স ইলেকট্রন আমি পরিষ্কার বলতে পারি, ভ্যালেন্স ইলেকট্রন দেখো এখানে একটা আছে, তারপরে এখানেও একটা আছে, তারপরে এখানেও একটা আছে, তারপরে এখানেও একটা আছে, মানে প্রত্যেকটা জায়গাতে ভ্যালেন্স ইলেকট্রন কি আছে ভাই? সেম আছে। তার মানে এখানে আমাদের কি হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন সেম হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশনে এলাম? আমি এখান থেকে এই কনক্লুশনে এলাম যে যদি পরবর্তীকালে আমাদের ইলেকট্রন এর ওপর বেস করে কোনো কিছু বার করতে হয় গ্রুপ ওয়াইজ পিরিয়ড ওয়াইজ, তারা প্রত্যেকে অপোজিট হবে। কেন স্যার অপোজিট হবে কেন? তুমি একটু ভালো করে অবজার্ভ করে দেখো।
দেখো যদি গ্রুপ ওয়াইজ দেখি ভ্যালেন্স সেল একটা করে বাড়ছে, এখানে ভ্যালেন্স সেল ফিক্স থাকছে। ভ্যালেন্স ইলেকট্রন একটা করে বাড়ছে, এখানে ভ্যালেন্স ইলেকট্রন বাড়ছে ফিক্স থাকছে। তার মানে গল্পটা হচ্ছে এটাই যে পিরিয়ডে যদি বাড়ে গ্রুপে তাহলে কমবে, পিরিয়ড যদি কমে তাহলে গ্রুপে তাহলে বাড়বে। এইটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। তার কারণ এরা একে অপরের সঙ্গে এই সেল আর ইলেকট্রনের রেসপেক্টে একে অপরের সঙ্গে রেসিপ্রোকাল সম্পর্কে রয়েছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। একটা বাড়ছে তো একটা সেম থাকছে, একটা সেম থাকছে তো একটা বাড়ছে। প্রত্যেকের কাছে ক্লিয়ার এইটুকু? ভাই ভ্যালেন্স সেল একটা করে বাড়ছে, একটা করে এখানে ফিক্স থাকছে, ভ্যালেন্স ইলেকট্রন এখানে ফিক্স থাকছে, এখানে একটা করে বাড়ছে। প্রত্যেকের কাছে এইটুকু, প্রত্যেকের কাছে ক্লিয়ার? যদি এইটুকু ক্লিয়ার থাকে, যদি এই জায়গাটা প্রত্যেকে মনে রেখে দিতে পারো, পৃথিবীতে যাই কোশ্চেন দিক তুমি চোখের দেখাতে উড়িয়ে দিতে পারবে। যদি তুমি এই জিনিসটা মাথায় রাখো, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি এইটুকু মাথায় রাখো, তোমাকে যাই দেবে তাই তুমি করে দিতে পারবে, কোনো চাপ হবে না তোমার। স্যার কি দেবে, কি করে দিতে পারবো এটা তো বলুন। চলো দেখে নি। এবার আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। এবার তোমাকে কি বলবো, আমি বলবো হচ্ছে কিরকম করে বাড়ছে বা কিরকম করে কমছে, চলো একবার দেখে নি। আমি তোমাকে বলবো কি এখন অ্যাটমিক রেডিয়াস। যদি তোমাকে জিজ্ঞেস করে এখন যে অ্যাটমিক রেডিয়াস যদি পিরিয়ড ওয়াইজ যায় তাহলে বাড়বে নাকি কমবে, গ্রুপ ওয়াইজ যদি যায় তাহলে বাড়বে নাকি কমবে, এটা তোমাকে জিজ্ঞেস করবে। ভাই এটাই তো জিজ্ঞেস করে ভাই, তাই তো? চলো দেখে নি কি হতে পারে। তুমি কি করবে, তুমি একবার চোখ বন্ধ করে ধ্যানে বসে যাবে। যখনই দেখবে এরকম টাইপের প্রশ্ন দিয়েছে কি করবে, ধ্যান করবে। স্যার কি ধ্যান করব, কি সব বলছেন? ধ্যান করে একটা জিনিস ভাবার চেষ্টা করবে যে আমি তোমায় কি বলেছিলাম। ভাই গ্রুপে গেলে কি হয়, গ্রুপে গেলে কি হয় আগে ফার্স্টে ভাবো। আমি গ্রুপ ওয়াইজ ভাবছি, গ্রুপ হলে কি হয় আমাকে বলো। গ্রুপ হলে যেটা হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন ফিক্স থাকছে, ভ্যালেন্স সেল একটা করে বাড়ছে, তাই তো? আরে ভাই এটাই তো বলেছে। এবার তুমি ভাবো যদি এটা হয় তাহলে সেল বাড়ছে, সেল বাড়ছে মানে কি, সেল বাড়ছে মানে হচ্ছে ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এর প্রথমটার ক্ষেত্রে কে সেল হলো, তারপরেরটা ক্ষেত্রে এল সেল হলো, তারপরেরটা ক্ষেত্রে এম সেল হলো, তারপরেরটা ক্ষেত্রে এন সেল হলো, হচ্ছে সেল বাড়ছে মানে হচ্ছে, এটাই তো বোঝাচ্ছে সেল বাড়ছে মানে। ভাই সেল বাড়ছে মানে কি বোঝাচ্ছে, এটাই বোঝাচ্ছে। এবার তুমি বলো যদিও প্রথম গ্রুপে থাকে তাহলে ওর রেডিয়াসটা কতটুকু, এইটুকু কে সেল পর্যন্ত। এর পরের যদি রেডিয়াস মানে গ্রুপে যাই দেখো বেড়ে গেল, তারপরেরটাই যদি যাই আর একটু বেড়ে গেল, তারপরেরটাই যদি যাই আর একটু বেড়ে গেল, বাড়লো নাকি? আরে বাড়ছে তো রে ভাই। যদি আমার আজকে এই দূরত্বটা বেড়ে যায় রেডিয়াস তো এমনি বাড়বে, বাড়বে কি বাড়বে না আমাকে বলো। আরে তুমি আজকে এখানে রয়েছো, এখান থেকে এইটুকু দূরত্ব যাচ্ছ, তুমি যদি এখান থেকে এতটা দূরত্ব যাও রেডিয়াস তো এমনি বাড়বে, দূরত্ব বাড়বে তো রেডিয়াস বাড়বে, কারণ দূরত্ব মানে রেডিয়াস। তাহলে তুমি আমাকে বলো ভাই গ্রুপ ওয়াইজ যদি ভ্যালেন্স সেল বাড়ে তাহলে কি আমি বলতে পারি না যে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে? বলতে পারি কি পারি না আমাকে বলো? পারি, প্রত্যেকে বলো আমাকে। যদি গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচের দিকে আমি আসি তাহলে কি হচ্ছে, আরে গ্রুপ ওয়াইজ তো আমি নিচে থেকে উপরে যেতে পারি, উপর থেকে নিচেও আসতে পারি, আমি ওপর থেকে নিচের কথা ভাবছি। প্রথমে কি ছিল, কে ছিল, তারপরে কি হলো, এল হলো, তারপরে কি হলো, এম হলো, তারপরে কি হলো, এন হলো। গ্রুপ ওয়াইজ কি হচ্ছে, বাড়ছে তো। গ্রুপ ওয়াইজ সেল বাড়ছে, আরে সেল বাড়ছে মানে কি রেডিয়াস বাড়ছে, তাহলে আমি এখানে কি বলবো, ইনক্রিজ হচ্ছে, গল্প শেষ। ইনক্রিজ হচ্ছে, হলো। চলো যদি এটা পিরিয়ড ওয়াইজ ভাবি তাহলে কি হবে, তাহলে কি হবে বলো তো বাবা, পিরিয়ড ওয়াইজ যদি ভাবি। ভাই পিরিয়ড ওয়াইজ আমি তোমাকে কি বলেছি, যদি গ্রুপে বাড়ে পিরিয়ডে কমবে, কারণ গ্রুপ আর পিরিয়ড কখনো একসঙ্গে হতে পারে না, দুটো একই সঙ্গে বাড়বে বা একই সঙ্গে কমবে কখনো হতে পারে না, এরা সবসময় অপোজিট হবে।
তাহলে এ যদি ইনক্রিজ করে এ অত্যাবশ্যই ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে। এইটাই তো গল্প। স্যার কেন ডিক্রিজ করবে আমাকে একটু ছবি এঁকে বুঝিয়ে দিন। যদিও তোমার দরকার নেই, তবুও যদি তোমার মনে হয় যে স্যার কৌতূহল বশত কেন হচ্ছে, স্যার কেন বাড়ছে কেন কমছে, কেন বাড়ছে তো বুঝতে পারলাম, কেন কমছে একটু বুঝিয়ে দিন আমাকে। চলো বুঝিয়ে নিই। দেখো, যদি আমি বলি এইটা হচ্ছে তোমার গিয়ে নিউক্লিয়াস, এবার এর পাশের কক্ষপথে কে আছে, কে আছে, ধরো কে কক্ষপথ পর্যন্ত আমি বলেছি, হলো। এবার শোনো, আমি যদি পিরিয়ড ওয়াইজ বলি, ভাই কি হচ্ছে, সেল ফিক্স থাকছে, মানে এখানে এল পর্যন্ত ছিল, এখানেও এল, এখানেও এল, এখানেও এল। চলো আমি তাহলে এল যখন করছি তখন আমি এটাও করে দিই যে এইটা হচ্ছে তোমার কি এল কক্ষপথ, ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই। ওকে, এবার শোনো, এবার এখানে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, মানে ইলেকট্রন একটা করে বাড়ছে বলতে পারি। বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন একটা করে বাড়ছে বলতে পারি, ভ্যালেন্স ইলেকট্রন বলতে পারি তো। যদি বলতে পারি ভাই, তাহলে বলো প্রথমে আমার একটা ইলেকট্রন ছিল, তারপরে আর একটা ইলেকট্রন এলো, 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 তারপরে আর একটা ইলেকট্রন এলো। ভাই যত ইলেকট্রন বাড়ছে, যত ইলেকট্রন বাড়ছে তত কি হচ্ছে, এই নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বাড়ছে নাকি? তুমি আমাকে বলো, যত ইলেকট্রন বাড়ছে তত তোমার এই নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বাড়ছে নাকি বাড়ছে না? বাড়ছে তো। তো যদি আকর্ষণ বাড়ে, ভাই আকর্ষণ বাড়া মানে কি, ধরো এইটা হচ্ছে একটা রানী, ঠিক আছে, এই নিউক্লিয়াস হচ্ছে একটা রানী, ধরে নাও এই রানী অত্যন্ত দেখতে সুন্দরী, তাকে দেখতে গিয়ে এতগুলো রাজা পাগল হয়ে গেছে, তাই তো। এই সবুজকালিতে রানী রয়েছে, এখানে একটা রাজা, দুটো রাজা, তিনটে রাজা, চারটে রাজা, পাঁচটা রাজা, ছটা রাজা। ভাই ছটা রাজা যদি থাকে তাহলে কি হবে, 7 নম্বর রাজা কি আর ট্রান্সফার চেষ্টা করতে পারবে? পারবেই না। অর্থাৎ যত সময় এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে পাওয়ার সম্ভাবনাটা কি হচ্ছে, কমে যাচ্ছে, এটাই তো বলতে পারি। তো যদি আকর্ষণ বল বেড়ে যায় তার মানে কি হচ্ছে, এরা ভাই আরেকটু সংকুচিত করে নিচ্ছে নিজেদেরকে। আরে আকর্ষণ বাড়ছে মানে কি, টান বাড়ছে, টান বাড়ছে মানে কি সেটাকে আরেকটু কাছে টেনে আনার চেষ্টা করবে। তার মানে এই যে এল শেপটা ছিল এটা একটু কমে যাবে না? আরে কমে যাবে না এইটুকু, যদি আরো আরেকটু কমে যাবে না? তো এইটাই তো আমি এখানে বলেছি যে কি হচ্ছে, একটু কমে যাচ্ছে মানে কি, রেডিয়াসটা কমে যাচ্ছে, বুঝতে পারলে? এটাই আমি এখানে বুঝিয়েছি। তো তুমি এটা মনে রাখো বা এটা মনে রাখো, তোমার যেটা খুশি সেটা মনে রাখো, যেটা তোমার মনে রাখবে তার অপরটা উল্টোটাই হবে, এটাই তো গল্প। ভাই তোমার এইটা মনে রাখাটা সবচেয়ে ইজি, কারণ যত দূরত্ব বাড়ছে, যত সেল বাড়ছে তত দূরত্ব বাড়ছে, যত দূরত্ব বাড়বে তত রেডিয়াস বাড়বে। ভাই তাহলে গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে গেলে কি হবে, ইনক্রিজ করবে। যদি এটা ইনক্রিজ করে তাহলে অপরটা ডিক্রিজ করতে বাধ্য। তোমার যেটা খুশি এটা মনে রাখো, দুটোই বলে দিলাম। প্রত্যেক আছে ক্লিয়ার? প্রত্যেক আছে ক্লিয়ার? এটাই তো পরীক্ষায় দেবে গো, তোমাকে জিজ্ঞেস করবে পিরিয়ড ওয়াইজ বাঁ দিক থেকে ডান দিকে গেলে অ্যাটমিক রেডিয়াস বাড়বে নাকি কমবে? তুমি কি বলবে? পিরিয়ড ওয়াইজ বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, বাড়বে নাকি কমবে? তুমি বলবে অতি অবশ্যই এটা কমবে, কমবে, পরিচিত কমবে। এবার তোমাকে আমি বললো পিরিয়ড ওয়াইজ, ভালো করে বোঝো, পিরিয়ড ওয়াইজ যদি আমি ক্যালকুলেটটা ডান দিক থেকে বাঁ দিকে করি তাহলে কি হবে, বাড়বে নাকি কমবে? তুমি কি করবে? আরে ভাই পিরিয়ড ওয়াইজ যদি ডান দিক থেকে বাঁ দিকে ক্যালকুলেট করি তাহলে কি হবে, বাড়বে, কারণ বাঁ দিক থেকে ডান দিকে যদি কমে, কমে কি হচ্ছে, আরে বাড়ছে তো রে ভাই, কমে তো বাড়ছে না, তাহলে বাড়া থেকে আবার কি হচ্ছে, যদি এদিক থেকে ক্যালকুলেট করি বাড়া থেকে কমতে কমতে আসছে। তাই তোমাকে বাঁ দিক থেকে ডান দিক দিক, ডান দিক থেকে বাঁ দিক দিক, ওপর থেকে নিচে দিক, নিচে থেকে ওপরে দিক, যাই দিক তুমি করতে পারবে। তোমাকে 4টে জিনিস মনে রাখতে হলো না, তোমাকে কেবলমাত্র এই একটা ছবি মনে রাখতে হলো, তুমি সেটার মাধ্যমে বলে দিতে পারলে এটা ইনক্রিজ করবে, এটা ডিক্রিজ করবে, এরপর তোমাকে যাই দিক না কেন, ব্যাস গল্প শেষ।
এবার এই জিনিসটাই তুমি যদি না জানতে, তুমি মুখস্থ করে যেতে, যখন তোমাকে বলবে পিরিয়ড ওয়াইজ আমি ডান দিক থেকে বাঁ দিকে ক্যালকুলেট করছি, ম্যাক্সিমাম ছেলে 99% ছেলে ওইটাকে ডিক্রিজ করে দিয়ে চলে আসবে, কারণ তারা জানে অ্যাটমিক রেডিয়াস পিরিয়ড ওয়াইজ ডিক্রিজ হয়। ওটা বাঁ দিক থেকে ডান দিক বলেছে নাকি ডান দিক থেকে বাঁ দিক বলেছে তারা জানি না, মুখস্থ করে চলে গেছে। তুমি পড়তে গেছো, তুমি প্রপার জিনিসটা বুঝে গেছো, এখন তুমি বলবে ডিক্রিজ তো হবে না, এটা তো ইনক্রিজ করবে। তখন তুমি বলবে আরে পড়াশোনা না করলে কি পারবি নাকি তুই? এটা হচ্ছে সেই জিনিসটা, বুঝতে পারলে? ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? তো তোমাকে যাই দিক না কেন, তুমি তখন একদম পুরো নিজের দাদাগিরি দেখিয়ে দেবে, এটা তো গল্প। ঠিক আছে, চলো। তো এইগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট ডাইরেক্টলি তোমাকে আমি বলবো, জাস্ট মাথায় রেখে দাও এই দুটো লাইন। এই লাইনটা যদি মাথায় রাখো ভাই, সবকিছু তোমার হাতের মুঠোয় চলে আসবে। আমি তোমাকে এখন অ্যাটমিক রেডিয়াস বললাম, এরপরে তোমাকে আমি বলবো ইলেকট্রন এনথ্যালপি, এরপর আমি তোমাকে বলবো ইলেকট্রন গেইন ইন পাওয়ার, ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, সবকিছু এইটার মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। বোঝা গেল? তো সেটা আমরা পরের দিনে আলোচনা করব, কারণ আজকে তোমাদেরকে অনেকটাই পড়িয়ে দিয়েছি। এরপরে যদি আমি আরেকটু এক্সট্রা লোড দিতে যাই তোমাদের একটু চাপ হয়ে যাবে। তো আমি বলবো তোমরা প্রত্যেকে দুটো ক্লাস করলাম, 2 ঘন্টাতে যতটুকু বুঝলাম পিরিয়ডিক টেবিলে 80% জায়গা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। বাকি যে 20% জায়গা রয়েছে সেটা আমরা পরের দিনের যখন ক্লাস হবে অর্থাৎ শুক্রবার দিন, সেদিন আমরা করে নেব এবং আমাদের পিরিয়ডিক টেবিলটাও অ্যাটমিক স্ট্রাকচারের মতো শুভ সমাপ্তি করব। ঠিক আছে? ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? একটু শেষ। ওকে, চলো এইভাবে পড়াশোনা করো, জীবনে ভুলবে না। আশা করি প্রত্যেকে জিনিসপত্রগুলোকে ভালো করে বুঝতে পেরেছো। চলো একদম একদম, চলো আজকে আমরা এতদূর পর্যন্ত রাখছি। পরে আমার সঙ্গে তোমার দেখা হবে আবার শুক্রবার দিন। তার আগে কিন্তু অতি অবশ্যই এটা প্রত্যেকে পরের ক্লাস করার আগে পড়ে এসো বাবা, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। পরের ক্লাস করার আগে অতি অবশ্যই এটা পড়ে এসো, এই দুটো ক্লাস করে আসাটা মাস্ট, ম্যান্ডেটারি। আর পিরিয়ড টেবিলের ক্লাসগুলো তোমরা পিরিয়ড টেবিলের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, চলো প্রত্যেকে 5 স্টার রিং দিয়ে বেরিয়ে যাও। যদি ক্লাস ভালো লেগে থাকে বুঝতে পারছো, এরপরে আমার এক্সট্রা ক্লাস লাগবে। ঠিক আছে, চলো আমরা এতদূর পর্যন্ত রাখছি, স্যারের আবার ক্লাস রয়েছে, পরেরটা আমরা পরের দিনে ক্লাসে পড়বো। চলো টাটা। একদম একদম, চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।